ভিক্টোরিয়ান যুগকে মানব ইতিহাসে প্রযুক্তিগত অগ্রগতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি বলা যায়। কিন্তু দ্রুত পরিবর্তন, বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবনের এই যুগ একই সাথে ছিল শোষণমূলক উপনিবেশবাদদের সময়কালও। এশিয়া ও আফ্রিকার বিশাল অংশ যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির অধীনে চলে যাচ্ছিল, তখন একটি বিচ্ছিন্ন দ্বীপ রাষ্ট্র উপনিবেশ হওয়া থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। সেই রাষ্ট্রটি ছিল জাপান, যা অবিশ্বাস্য রকম দ্রুত আধুনিকায়নের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত পূর্ব এশিয়ার প্রথম প্রকৃত আধুনিক পরাশক্তি হিসেবে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করে। এই ভিডিওতে আমরা জাপানের ইতিহাসের বাকুমাৎসু ও মেইজি যুগ নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে একটি সামন্ততান্ত্রিক সমাজ এক শতাব্দীর কম সময়ে বিশ্বের ইতিহাসে অন্যতম সফল আধুনিকায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছিল। ভিক্টোরিয়ান যুগের সূচনা লগ্নে অর্থাৎ 1830 ও 1840-এর দশকে জাপান ছিল তেনপো যুগে। 1600 সালে টোকুগাওয়া শোগুনের দেশকে একত্রিত করার পর থেকে জনসংখ্যা 3 গুণ বেড়ে মেলাথুশীয় সীমায় পৌঁছে যায়, যে পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় কৃষিভিত্তিক উৎপাদন ও মজুরি পিছিয়ে পড়ে। এতে দেশের সম্ভাব্য সম্পদ নিঃশেষিত হয়ে পড়ে এবং গ্রামাঞ্চল অতিরিক্ত করের চাপে জর্জরিত হয়ে আর অর্থনৈতিকভাবে বাড়তে সক্ষম হয়নি। এর ফলে অর্থনীতি ধীরে ধীরে পতনের দিকে যেতে থাকে, যা আরও তীব্র হয় সাসকিন কোতাই ব্যবস্থার কারণে। সাসকিন কোতাই ছিল টোকুগাওয়া শোগুনের কর্তৃক প্রবর্তিত একটি ব্যবস্থা, যার উদ্দেশ্য ছিল শক্তিশালী সামন্ত প্রভু দাওমিদের বিদ্রোহ ঠেকানো। এই ব্যবস্থায় দাওমিদের প্রতি 2 বছরের 1 বছর রাজধানী এদোতেই অবস্থান করা বাধ্যতামূলক ছিল এবং তাদের অনুপস্থিতিতে পরিবারগুলোকে এদোতেই থাকতে হতো। এর মাধ্যমে শোগুন দাওমিদের উপর নজর রাখতে পারতেন এবং তাদের পরিবারের নিরাপত্তা লিভারেজ হিসেবে ব্যবহার করতেন। এই ব্যবস্থায় দাওমিদের জন্য বিশাল অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায়, কারণ বাধ্যতামূলক এই দীর্ঘ অবস্থানের পুরো খরচ তাদেরই বহন করতে হতো। এদিকে জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরগুলো দ্রুত সম্প্রসারিত হয়। এই দ্রুত নগরায়নের ফলে দাওমিও, সামুরাই ও বণিক শ্রেণীর মধ্যে বিলাসিতার প্রবণতা বাড়তে থাকে। সামুরাইদের কাছ থেকে তাদের সম্মানের সঙ্গে মানানসই জীবনযাত্রা বজায় রাখার প্রত্যাশা করা হতো, কিন্তু জাপানের কঠোর জাতিভিত্তিক সামাজিক ব্যবস্থার কারণে তাদের কৃষি ও ব্যবসায় জড়িত হওয়া নিষিদ্ধ ছিল, যা তাদের এই জীবনযাত্রার খরচ যোগাতে পারত। এই নিষেধাজ্ঞার ফলে সামুরাই ঋণ নিতে বাধ্য হয় এবং ধীরে ধীরে বণিক শ্রেণীর কাছে ঋণগ্রস্ত হয়ে পড়ে। তেনপো যুগে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক পতন এবং সামাজিক পরিবর্তনের জন্ম দেয়। অস্বাভাবিক শীতল আবহাওয়ার কারণে ফসল নষ্ট হয়ে মহা তেনপো দুর্ভিক্ষ দেখা দেয়, যার ফলে অসংখ্য মানুষ অনাহারে মারা যায়। জাপানের প্রধান খাদ্যশস্য ধান শুধু মানুষের পেট ভরাতো না, বরং তা দেশের অর্থনীতি ও সামাজিক কাঠামোর সঙ্গেও গভীরভাবে জড়িত ছিল। ফলে গ্রামাঞ্চলে ধানের উৎপাদন ব্যর্থ হলে দাম আকাশচুম্বী হয়ে ওঠে এবং ব্যাপক সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়। এর ফলে তেনপো সংস্কার চালু করা হয়, যার মাধ্যমে বাকুফু সরকার বণিকদের মুনাফা নিয়ন্ত্রণ ও পণ্যের দাম কমানোর চেষ্টা করে। এই উদ্দেশ্যে সরকার অভ্যন্তরীণ বাণিজ্য নিয়ন্ত্রণকারী লাইসেন্সপ্রাপ্ত গিল্ডগুলো ভেঙে দেয়, কিন্তু এই সিদ্ধান্ত ছিল মারাত্মক ভুল, কারণ এই গিল্ডগুলো উৎপাদকদের কাছ থেকে কম দামে পণ্য কিনে দাম নিয়ন্ত্রণে রাখত। গিল্ড ভেঙে দেওয়ার পর ধানের দাম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই আর অবশিষ্ট থাকেনি, ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যায়। নিজেদের তৈরি করা এই মূল্যস্ফীতির প্রতিক্রিয়ায় বাকুফু সরকার একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে অভিযান শুরু করে এবং কিছু দামির উপর বাড়তি কর চাপিয়ে রাজস্ব বাড়ানোর চেষ্টা করে। এতে দামি ও হাতমোতেরা আরও বেশি ঋণ নিতে বাধ্য হয় এবং তাদের ঋণ আরও বেড়ে যায়। অল্প সময়ের মধ্যেই শোগুনের সবচেয়ে শক্তিশালী অনুচররা বাকুফুর সংস্কারের বোঝা বহন করতে অস্বীকৃতি জানাতে শুরু করে। 1837 ও 1838 সালে পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
ব্যাপক দুর্ভিক্ষের ফলে ওসাকায় মহামারী দেখা দেয় এবং শহরের 1/10 মানুষ মারা যায়। এর ফলেই সামুরাই আমলা ওশিওর হেইহাচিরোর নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়। তিনি নিজের বাড়িতে আগুন ধরিয়ে বিদ্রোহের সংকেত দেন। কৃষক ও শহরের দরিদ্র মানুষ ধনী বণিকদের সম্পদ লুট করে পুনর্বণ্টন করে। প্রায় 3000 বাড়ি ও 40,000 কোকুধান পুড়ে যায়। অতিরিক্ত করের কারণে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ে এবং ইক্কি নামের পরিচিত গণ আন্দোলন শুরু হয়। ইক্কি ছিল সাধারণ মানুষের সঙ্গে অভিজাতদের চুক্তিভিত্তিক স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন, যা প্রচলিত ব্যবস্থার অসম্ভব লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে গঠিত হতো। বাকুফু কর্মকর্তারা দাওমিদের বিদ্রোহ দমনে সহযোগিতা করতে বাধ্য করেন, যার ফলে দাওমিদের ক্ষমতা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এই সময় গ্রাম অঞ্চল আর শহরের গিল্ডগুলোকে আগের মতো ভর্তুকি দিতে আগ্রহী ছিল না। ছোট দাওমি ও ব্যানারম্যানরা প্রশাসনিক সংস্কার ও কেন্দ্রীয়করণের খরচ বহন করতে অনিচ্ছুক হয়ে ওঠে। সরকারের আয় বাড়ানোর একমাত্র উপায় ছিল সামুরাইদের দেওয়া সহায়তা কমিয়ে দেওয়া। ফলে অধিকাংশ সামুরাই অপ্রাসঙ্গিক ও অতিরিক্ত বোঝাও হয়ে ওঠে। তারা সম্পদ ভোগ করছিল কিন্তু উৎপাদন করছিল না। 1837 সালে টোকুগাওয়া সরকারের উপর আরেকটি চাপ সৃষ্টি করে মরিসন ঘটনা। এটি ছিল একটি আন্তর্জাতিক সংকট, যেখানে কিছু জাহাজ ডুবিতে বেঁচে যাওয়া জাপানি নাবিক ও একটি মার্কিন বাণিজ্যিক জাহাজ জড়িত ছিল। এই ঘটনা জাপানের বিচ্ছিন্নবাদী সাকোকু নীতিকে চ্যালেঞ্জ করে এবং বিদেশি জাহাজ তাড়ানোর আদেশ বাতিল করা হয়। পাশাপাশি পশ্চিমা জ্ঞান অধ্যয়নের ধারাকে রাঙ্গাগু আরও উৎসাহ দেওয়া হয়। 1840-এর দশকে জাপানকে বাণিজ্যের জন্য উন্মুক্ত করতে একের পর এক বিদেশি চাপ আসতে থাকে। একই সাথে ব্রিটেনের কাছে চীনের প্রথম আফিম যুদ্ধে পরাজয়ের খবর গোটা জাপানকে আতঙ্কিত করে। যদি পূর্ব এশিয়ার সাংস্কৃতিক কেন্দ্র চীন ও ইউরোপীয়দের কাছে পরাজিত হতে পারে, তবে জাপানের ঝুঁকি কতটা, এর প্রতিক্রিয়ায় বাকুফু সরকার পশ্চিমা অস্ত্রশস্ত্র অধ্যয়ন বাড়ায় এবং বিদেশি আগ্রাসন মোকাবিলার জাতীয় বিতর্ক শুরু হয়। তবুও 1840-এর দশক টোকুগাওয়া শাসনের জন্য ছিল আরও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের সময়। ম্যাথিও পেরি যুদ্ধ জাহাজ নিয়ে এসে জাপানকে বিশ্বের জন্য উন্মুক্ত করার আগেই শাসন ব্যবস্থা কার্যত মৃত্যুশয্যায় ছিল। পেরির আগমন ঘটে এমন এক সময়ে যখন জাপান বিশ্ব ঘটনার খবর হজম করছিল, বিশেষত চীনের দুরবস্থার খবর। চীনের মতো অপমানজনক পরিণতি এড়াতে এবং এমন যুদ্ধ না জড়াতে যা তারা জিততেও পারবে না, এই ভয়ে টোকুগাওয়া শোগুনের পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে একাধিক অসম চুক্তি স্বাক্ষর করে। এতে জাপানের সমাজের গভীর বিভাজন সৃষ্টি হয়। ইশিন শিশি নামে পরিচিত অভিজাত রাজনৈতিক কর্মীর মধ্যে দুটি শিবির গড়ে ওঠে। একদল শোগুনেটের প্রতি অনুগত ছিল এবং পশ্চিমার সঙ্গে সমঝোতাকে টিকে থাকার জন্য জরুরি মনে করত। অন্য দল শোগুনেটের বিরুদ্ধে বিদ্রোহ মনোভাব পোষণ করত এবং সৈন্যজয়ী অর্থাৎ সম্রাটকে শ্রদ্ধা করত। বিদেশিদের তারাও এই আদর্শে বিশ্বাসী ছিল। সম্রাট কোমের স্বাভাবিকভাবেই সেই গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়েন যারা তার পূজার আহ্বান জানায়। শেষ পর্যন্ত তিনি প্রকাশ্য সৈন্যজয়ী শিবিরের পক্ষে অবস্থান নেন এবং শতাব্দী প্রাচীর প্রথা ভেঙে রাষ্ট্র পরিচালনার সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। 1963 সালের 11ই মার্চ তিনি বিদেশি তারাও মর্মে ফরমান জারি করেন। শোগুনেট এই আদেশ কার্যকর করার কোনো ইচ্ছা দেখায়নি, ফলে উত্তেজনা সহিংসতায় রূপ নেয়। শোগুনপন্থী ও সৈন্যজয়ী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং জাপানের মাটিতে বিদেশিরাও আক্রমণের শিকার হয়। 1865 সালে শোগুনেট ফ্রান্সের কাছ থেকে সামরিক সহায়তা পায়, যার মাধ্যমে স্থূলবাহিনী শক্তিশালী হয় এবং নৌবাহিনীর জন্য 8টি বাম্প চালিত যুদ্ধ জাহাজ তৈরি ও কেনা হয়। কিন্তু এই সহায়তা 1868 থেকে 1869 সালের বোসিন যুদ্ধের জয় নিশ্চিত করতে যথেষ্ট ছিল না। যুদ্ধের পর টোকুগাওয়া শোগুনেট বিলুপ্ত হয় এবং শতাব্দীর পর শতাব্দী পরে সম্রাটের দরবার আবার জাপান শাসনের কার্যকর ক্ষমতা ফিরে পায়। নতুন সম্রাট মেইজি রাষ্ট্রের হাল ধরেন। বোসিন যুদ্ধের বিজয়ী
সৎসুমা ও চোশি প্রদেশ সংস্কারের নেতৃত্ব দেন এবং জাপানকে দ্রুত আধুনিকায়নের পথে নিয়ে যায়, যা মেইজি পুনর্গঠন নামে পরিচিত। তাদের সৈন্যজয়ী নীতি দ্রুত বদলে যায় এবং পরিণত হয় বুকোফুকি-ইয়োহে নীতিতে। এই পুনর্গঠনের মূল লক্ষ্য ছিল পশ্চিমা উপনিবেশবাদ ঠেকানো। জাপান পশ্চিমাদের সেরা দিকগুলো গ্রহণ করতে চেয়েছিল, আবার একই সাথে প্রাচীন জাপানি সংস্কৃতি পুনরুজ্জীবনের লক্ষ্যে ফুক্কো নীতি অনুসরণ করে। এই পরিবর্তনের জন্য জাপান পশ্চিমা বিশ্ব থেকে শেখার সিদ্ধান্ত নেয় এবং 1871 থেকে 1873 সালে বিখ্যাত ইয়াকুরা মিশনে পাঠানো হয়। বসিন যুদ্ধের পর দাইমিয়োরা তাদের সেনাবাহিনী সম্রাটের হাতে তুলে দেয় এবং অনেককে প্রদেশের গভর্নর হিসেবে পুনর্নিয়োগ করা হয়। 1871 সালের মধ্যে একটি কেন্দ্রীয়ভূত সরকার প্রতিষ্ঠিত হয়। জাতীয় ঐক্য জোরদার করতে হোজুঙ্গো নামে একটি মানক ভাষা চালু করা হয়। স্থানীয় পরিষদ গঠনের অনুমতি দেওয়া হয়, যদিও সরকারের ক্ষমতা চ্যালেঞ্জ করার সুযোগ ছিল না। সংবিধান প্রণয়নের ক্ষেত্রে জাপান সতর্ক ছিল। যুক্তরাষ্ট্রের সংবিধান অতিরিক্ত উদার মনে হওয়ায় বাতিল করা হয়। ফ্রান্স ও স্পেনের মডেলকে ধরা হয় অত্যন্ত কঠোর, আর ব্রিটিশ ব্যবস্থা অত্যন্ত জটিল বলে বিবেচিত হয়। শেষ পর্যন্ত জার্মান রাইক স্টাইল মডেল গ্রহণ করা হয়। 1985 সালে ইথুরুবুমির নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়। 1889 সালের মেইজি সংবিধানে সার্বভৌমত্ব জনগণের নয়, সম্রাটের হাতে ন্যস্ত করা হয়। শোগুন দাওমি ও শিনোকৌশো ব্যবস্থা বিলুপ্ত হওয়ায় সামুরাই শ্রেণীর অবসান ঘটে। সকলেই সাধারণ নাগরিক হয়ে যায়। বাধ্যতামূলক সেনাসেবার মাধ্যমে আধুনিক সেনাবাহিনী গঠিত হয়। সামুরাইদের ভাতা বাতিল হওয়ায় অনেকে দারিদ্র্য পড়ে যায়, আবার কেউ নতুন সেনাবাহিনী বা ব্যবসায় যুক্ত হয়। সাইগো তাকামোরির নেতৃত্বে 1877 সালের সৎসুমা বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। শিরোইয়ামার যুদ্ধে সামুরাই যুগের চূড়ান্ত অবসান ঘটে, তবে বুশিদো নীতির বিকৃত রূপ ভবিষ্যতে আবার ফিরে আসে। জাপানের সেনাবাহিনী ও নৌবাহিনী ফরাসি ও পরে জার্মান ও ব্রিটিশ মডেলের আধুনিকায়িত হয়। শিক্ষা ব্যবস্থায় আমেরিকা ও ইউরোপের প্রভাব পড়ে। 1912 সালের মধ্যে জনসংখ্যার প্রায় 98% শিক্ষার আওতায় চলে আসে। শিল্পায়নের ফলে জাপানের অর্থনীতি এশিয়ার আধিপত্য বিস্তার করে। ভিক্টোরিয়ান যুগের শুরুতে জাপান ছিল একটি সামন্ততান্ত্রিক রাষ্ট্র, আর শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে একটি বিশ্বশক্তিতে পরিণত হয়। পশ্চিমের কিছু দিক গ্রহণ করলেও জাপান পশ্চিমা রাষ্ট্রে পরিণত হয়নি, বরং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছে। আরও জাপানি ইতিহাসভিত্তিক ভিডিও আসছে। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন ও শেয়ার করুন। এটাই অরণ্যপথ চ্যানেল। পরের ভিডিওতে আবার দেখা হবে।